আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। দেখুন, ইতিহাসের পাতা উল্টালে আমরা প্রায়শই এমন কিছু ঘটনার মুখোমুখি হই যেখানে দেখা যায় ক্ষমতাবানরা তাদের বিরোধীদের দমন করতে গিয়ে নিজেদের অজান্তেই সেই বিরোধীদের রাজনীতির মাঠে হিরো বা মহানায়কে পরিণত করে ফেলেছেন। ব্রিটিশ আমলের কথা যদি ধরেন, যখনই কোনো স্বদেশী নেতাকে তারা নজরবন্দি করে রাখত, সাধারণ মানুষের কাছে সেই নেতার গ্রহণযোগ্যতা বা ইমেজ জ্যামিতিক হারে কিন্তু বেড়ে যেত। মানুষ ভাবত লোকটা নিশ্চয়ই এমন কিছু করছে যা ওই প্রতাপশালী ব্রিটিশদেরও রাতের ঘুম যেভাবে হোক হারাম করে দিয়েছে। রাজনীতির এই যে একটা মনস্তাত্ত্বিক খেলা, এটা কিন্তু সব যুগেই সত্য। আর ঠিক এই জায়গাতেই বর্তমান সময়ের একটি ঘটনা আমাকে কিন্তু গভীরভাবে ভাবিয়ে তুলেছে। আপনারা নিশ্চয়ই এতক্ষণে নারায়ণগঞ্জের চুনকা কুঠিরের সেই সিসিটিভি ক্যামেরার খবরটা জেনে গেছেন। দীর্ঘ ১ বছর কারাভোগের পর সেলিনা হায়াৎ আইভী যখন মুক্ত বাতাসে শ্বাস নেয়ার জন্য বাড়িতে ফিরলেন, তখন তাকে স্বাগত জানালো পুলিশের লাগিয়ে রাখা একগাদা সিসিটিভি ক্যামেরা। আজকের এই পুরো বিষয়টির রাজনৈতিক সমীকরণ, এর পেছনের মনস্তত্ত্ব এবং এর সুদূর প্রসারী প্রভাব নিয়ে আমি একটু বিস্তারিতভাবে আলোচনা করতে চাই। কারণ ঘটনাটি আপাত দৃষ্টিতে একটি সাধারণ পুলিশি নজরদারি মনে হলেও এর ভেতরে কিন্তু লুকিয়ে আছে এক গভীর রাজনৈতিক দাবা খেলা, যার পরিণতি হয়তো বর্তমান সরকারের জন্য বুমেরাং হয়ে দাঁড়াতে পারে। সুপ্রিয় দর্শক, আমরা সবাই জানি সেলিনা হায়াৎ আইভী দীর্ঘ প্রায় ১ বছর ধরে কারাগারে ছিলেন। তার বিরুদ্ধে একের পর এক পেন্ডিং মামলা দেওয়া হয়েছে। একটা মামলায় তিনি জামিন পান, তো আরেকটা নতুন মামলায় এসে হাজির হয়। এই যে আইনি প্রক্রিয়ার একটা দীর্ঘ বেড়াজাল, সেটা পার হয়ে যখন তিনি সর্বোচ্চ আদালত থেকে জামিন পেলেন এবং বর্তমান সরকার ক্ষমতায় আসার ৩ মাসের মাথায় যখন তিনি মুক্তি পেলেন, তখন স্বাভাবিকভাবেই তার কর্মী সমর্থকদের মধ্যে একটা উচ্ছ্বাস কাজ করছিল। তিনি নিজেও কিন্তু সরকারের প্রতি একটা কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন, আমরা গণমাধ্যমে সেটা দেখেছি। কিন্তু এই মুক্তির আনন্দটা খুব বেশি সময় স্থায়ী হলো না। তিনি যখন তার বাসভবন চুনকা কুঠিরে গেলেন, দেখা গেল তার বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। সদর মডেল থানার পুলিশকে যখন গণমাধ্যমের পক্ষ থেকে জিজ্ঞেস করা হলো, তারা কিন্তু খুব অকপটে স্বীকার করে নিলেন যে হ্যাঁ, তাকে নজরদারিতে রাখা হয়েছে। তারা নিরাপত্তার একটা খোঁড়া যুক্তি দাঁড় করানোর চেষ্টা করেছে ঠিকই, কিন্তু আমরা তো জানি যে আইভী বা তার পরিবারের পক্ষ থেকে কখনোই পুলিশের কাছে এমন কোনো নিরাপত্তার আবেদন করা হয়নি। তাহলে এই যে গায়ে পড়ে নিরাপত্তা দেয়া বা সোজা কথায় যাকে বলে নজরবন্দি করে রাখা, এর পেছনের আসল উদ্দেশ্যটা কি? দর্শক, এখানে আসে রাজনীতির সেই চরম হিসাব নিকাশ। আইবির আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আইবি তার আইনি লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি আগামী যে সিটি কর্পোরেশন নির্বাচন রয়েছে, সেই নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন। এখন সরকার হয়তো ভাবছে আইবিকে যদি নজরবন্দি করে রাখা যায়, তার বাড়িতে কারা আসা যাওয়া করছে তার একটা হিসাব যদি রাখা যায়, তাহলে হয়তো তাকে নির্বাচন থেকে দূরে রাখা যেভাবে হোক সম্ভব হবে। তার যে একটা ক্যারিসমেটিক ইমেজ আছে, সেটা হয়তো নতুন করে মাঠে কোনো ঢেউ তুলতে পারবে না। তাছাড়া বাতাসে তো একটা গুঞ্জন বেশ শক্তভাবেই ভাসছিল যে সাবের হোসেন চৌধুরী কিংবা সেলিনা হায়াৎ আইভীদের মতো তুলনামূলক পরিচ্ছন্ন নেতাদের নেতৃত্বে একটা রিফাইন্ড আওয়ামী লীগ বা সংস্কারপন্থী আওয়ামী লীগ রাজনীতির মাঠে আত্মপ্রকাশ করতে পারে। হয়তো সরকারের ভেতরে একটা চাপা আতঙ্ক কাজ করছে যে এরা যদি আবার সংবদ্ধ হয়, তাহলে তো নতুন করে রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তাই অঙ্কুরে বিনাশ করার একটা নীতি হয়তো তারা গ্রহণ করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাজনীতির মাঠে এই অঙ্কটা কি তারা
ঠিকমতো আদৌ মেলাতে পারছেন? সুপ্রিয় দর্শক, আমার তো মনে হয় তারা মস্ত বড় একটা ভুল করে বসেছেন। আর এই ভুলের কারণে সবচেয়ে বেশি লাভবান হতে যাচ্ছে সেই দলটি, যারা গত কয়েক মাসে রাজনৈতিক পট পরিবর্তনের পর একেবারে খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, আমি আওয়ামী লীগের কথাই বলছি। আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন। আওয়ামী লীগ এই মুহূর্তে ঠিক কি চাইছে? তারা চাইছে যেকোনো মূল্যে সাধারণ মানুষের আস্থাটা আবার তাদের উপর ফিরে আসুক। তাদের উপর যে ফ্যাসিস্ট তকমা লেগে আছে, সেখান থেকে বেরিয়ে এসে তারা জনগণের কাছে প্রমাণ করতে চাইছে যে বর্তমান সরকারও আসলে তাদের চেয়ে খুব একটা আলাদা কিছু করছে না। আর ঠিক এই নেরেটিভ বা বয়ানটা দাঁড় করানোর জন্যই যেন সরকার একটা মোক্ষম অস্ত্র, আমি মনে করি, আওয়ামী লীগের হাতে তুলে দিল এই সিসিটিভি ক্যামেরা বা নজরবন্দির মাধ্যমে। দেখুন, যখন একজন স্বাধীন দেশের নাগরিক, যিনি আবার একটা সিটির টানা ৩ বারের নির্বাচিত মেয়র, তিনি কারাগার থেকে বের হওয়ার পর নিজের বাড়িতেই নজরবন্দি হয়ে থাকেন, তখন সাধারণ মানুষের মনে ঠিক কি ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়? মানুষ কিন্তু সবসময় আন্ডারডগের প্রতি বা যাকে অত্যাচারিত মনে হয় তার প্রতি একটা সহজাত সহানুভূতি অনুভব করে। সরকার হয়তো ভাবছে তারা আইবি কে চার দেয়ালে আটকে রেখে তার জনসংযোগ বন্ধ করে দিয়েছে। কিন্তু এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা বিভিন্ন গণমাধ্যমে যে খবরগুলো আসছে, এই খবরগুলো আসলে জনগণের মধ্যে কি প্রভাব ফেলছে? আপনি যদি এই ঘটনাকে কেন্দ্র করে করা নিউজ অথবা এই বিষয় নিয়ে যে কনভারসেশন গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে সেগুলোর দিকে লক্ষ্য করেন, তাহলে স্পষ্টভাবে দেখতে পাবেন এখানে আওয়ামী লীগের কর্মী সমর্থক অথবা এর মধ্যে কিছু সাধারণ জনগণও থাকতে পারেন, যারা আওয়ামী লীগের সমর্থক নন, নিউট্রাল পজিশনে রয়েছেন। তারা কিন্তু একটা কমেন্ট সেখানে করে যাচ্ছেন। সেই কমেন্টসটা হচ্ছে ভয়। অর্থাৎ সরকার এখানে আইবি কে ভয় পাচ্ছে কিংবা আওয়ামী লীগের একজন মানুষ হিসাবে তারা আইবি কে ভয় পাচ্ছে। মোট কথায় আওয়ামী লীগকে ভয় পাচ্ছে। যার কারণে আইবির উপর এই নজরদারি বা এই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা। এখন এই যে একটি নেরেটিভ আওয়ামী লীগের পক্ষ থেকে তৈরি করা হচ্ছে বা জনগণকে জানানো হচ্ছে যে সরকার আওয়ামী লীগকে ভয় পাচ্ছে, তার মানে আওয়ামী লীগ এমন কিছু একটা করার চেষ্টা করছে যাতে করে বাংলাদেশের রাজনীতিতে তারা প্রবেশ করতে পারে। এটা শুধু যে সাধারণ জনগণের মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটাচ্ছে তা কিন্তু নয়। বরঞ্চ আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী বা সমর্থক বর্তমান সময়ে একদম নীরবে রয়েছেন, তারা কিন্তু এই বিষয়গুলো লক্ষ্য করছেন। এটা কিন্তু তাদের মধ্যে এক ধরনের প্রাণ সঞ্চারক ওষুধি হিসাবে কাজ করছে। তারা যখন দেখছেন যে সরকার এই সকল কর্মকাণ্ড করছে এবং সেখানে মানুষজন বলছেন যে আওয়ামী লীগকে সরকার ভয় পাচ্ছে, তখন কিন্তু সহসাই সেই নীরবে থাকা লোকটি সাহস করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে যাচ্ছেন। তিনি কিছু লিখতে না পারলেও, কিছু বলতে না পারলেও সেটা কিন্তু শেয়ার করে দিচ্ছেন। এই যে একটা পুনরুজ্জীবনী, এটা কিন্তু আমি মনে করি আওয়ামী লীগের জন্য কম লাভজনক কোনো বিষয় নয়। আর এখানে লস প্রজেক্টে পড়ছে কিন্তু বর্তমান সরকার। দর্শক, সরকার যেভাবে ভাবছে জনমনস্তত্ত্ব আসলে সেভাবে কাজ করে না। জনসংযোগ তো শুধু রাস্তায় নেমে হ্যান্ডশেক করলেই হয় না। জনসংযোগ হয় মানুষের মগজে, মানুষের ইমোশনে। চুনকা কুঠুরির বাইরের ওই সিসিটিভি ক্যামেরাগুলো এখন আর শুধুমাত্র ক্যামেরা নেই। এগুলো এখন একেকটা নীরব মাইক হয়ে গেছে। ওই ক্যামেরাগুলো যেন সারাক্ষণ নারায়ণগঞ্জ সহ সারা দেশের মানুষকে জানান দিচ্ছে যে, দেখো আইবি কে সরকার কতটা ভয় পায়। এবং আইবি কিন্তু আওয়ামী লীগের মানুষ, আমি একটু আগে যেমনটা বললাম। এই যে একটা ভয়ের সংস্কৃতি, এই যে মুক্তির পর নতুন করে আরেকটা জেলখানায় ঢুকিয়ে দেওয়ার অনুভূতি, এটা জনগণের কাছে সরকারের বিরুদ্ধে একটা অত্যন্ত শক্তিশালী নেরেটিভ দাঁড় করানোর জন্য যথেষ্ট। আওয়ামী লীগের যে থিঙ্ক ট্যাঙ্ক আছে, তারা কিন্তু এই সুযোগটা লুফে নিতে এক মুহূর্তও দেরি করছে না। তারা মানুষের কাছে গিয়ে খুব সহজেই বলছে, আপনারা তো আমাদের স্বৈরাচার বলতেন, তো এখন কি হচ্ছে?
একজন নারী নেতা যার বিরুদ্ধে কোনো দুর্নীতির বড় অভিযোগ আপনারা প্রমাণ করতে পারেননি, তাকে জেল থেকে বের হওয়ার পর স্বাধীনভাবে চলতে দেওয়া হচ্ছে না। আর সাধারণ জনগণ যদি একবার আওয়ামী লীগের এই মেসেজ বা এই ন্যারেটিভ আমলে নিয়ে নেয়, তাহলে কিন্তু পুরো রাজনৈতিক যে দৃশ্যপট বর্তমান সময়ে রয়েছে, সেই দৃশ্যপটটি পাল্টে যেতে শুরু করবে। এটা কিন্তু সময় নেবে না। দেখুন, রাজনীতিতে একটা কথা আছে, আপনি আপনার শত্রুকে যতটা না ভয় পাবেন, তার চেয়ে বেশি ভয় পাবেন শত্রুর প্রতি মানুষের তৈরি হওয়া সহানুভূতিকে। আওয়ামী লীগ গত কিছুদিনে তাদের নিজেদের কর্মকাণ্ডের কারণে যে জনসমর্থন হারিয়েছিল, সরকার যদি এভাবে দমন পীড়নের রাস্তা বেছে নেয়, তবে সেই হারানো সমর্থন ফিরে পাওয়ার একটা প্রশস্ত রাস্তা তৈরি হয়ে যাচ্ছে। কারণ দিন শেষে মানুষ তুলনা করতে ভালোবাসে। তারা যখন দেখবে যে আগের আমলের মামলা হামলার রাজনীতির সংস্কৃতি এখনো বদলায়নি, সুপ্রিম কোর্ট বা বার কাউন্সিলের নির্বাচনে যেমনটা দেখা গেল যে বিরোধী মতের প্রার্থীদের অযোগ্য ঘোষণা করা হচ্ছে, তখন কিন্তু মানুষের মোহভঙ্গ হতে খুব বেশি সময় লাগছে না। আর এই মোহভঙ্গের পুরো ফায়দাটাই লুটবে আওয়ামী লীগ। দেখুন, সরকার হয়তো ভাবছে তারা খুব চালাকির একটা চাল চেলেছে আইবি কে নজরবন্দি করে, কিন্তু তারা আসলে ভুলে যাচ্ছে যে আজকের দিনে তথ্য কোনোভাবে আটকে রাখা যায় না। চুনকা কুঠের সামনে সিসিটিভি বসালে আইবির বাড়িতে হয়তো মানুষের আনাগোনা কমবে, কিন্তু মানুষের চায়ের টেবিলের আলোচনায়, ড্রয়িং রুমের আড্ডায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে আইবি আগের চেয়ে অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠবেন এবং উঠছেন। আর এই প্রাসঙ্গিকতাটাই আওয়ামী লীগকে একটা লাইফ লাইন কিন্তু দিয়ে দিচ্ছে বা দিয়ে দিবে। তারা যদি আইভির এই নজরবন্দির বিষয়টিকে একটা সিম্বল বা প্রতীক হিসাবে দাঁড় করাতে পারে, তবে এটা শুধু নারায়ণগঞ্জের রাজনীতিতেই নয়, আমি মনে করি সারা দেশের রাজনীতিতেই একটা বড় প্রভাব ফেলতে পারে। সুপ্রিয় দর্শক, পরিশেষে একটা কথাই বলতে চাই, রাষ্ট্র পরিচালনা বা রাজনীতি তো শুধু পুলিশ আর গোয়েন্দা দিয়ে হয় না, তাই না? এটা মূলত মানুষের মন জয় করার একটা প্রক্রিয়া। আপনি যখনই জোর করে কাউকে দাবিয়ে রাখার চেষ্টা করবেন, তখন প্রকৃতির নিয়মেই সে একটা পাল্টা চাপ তৈরি করবে। সরকার যদি সত্যি আইভি কে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চাইতো, তবে তাদের উচিত ছিল তাকে সম্পূর্ণ মুক্তভাবে রাজনীতি করতে দেয়া। ব্যালটের মাঠে জনগণই সিদ্ধান্ত নিত কে সঠিক আর কে বেঠিক। কিন্তু এই যে সিসিটিভির নজরদারি, এটা বর্তমান সরকারের গায়ে একটা অগণতান্ত্রিক আচরণের কালিমা কিন্তু লেপে দিচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আর সেই কালিমার সুযোগ নিয়ে আওয়ামী লীগ যদি নিজেদেরকে ধুয়ে মুছে পরিষ্কার প্রমাণের চেষ্টা করে এবং জনগণ যদি সেটা বিশ্বাস করতে শুরু করে, তবে ভবিষ্যতের রাজনৈতিক হিসাব নিকেশ কিন্তু বর্তমান সরকারের জন্য মোটেও সুখকর হবে না। রাজনীতির এই খেলা বড়ই অদ্ভুত। এখানে যে চালটা আজকে আপনার কাছে মাস্টার স্ট্রোক মনে হচ্ছে, কাল সেটাই হয়তো আপনার নিজের পতন ডেকে আনতে পারে। কারণ এখানে জনগণের সমর্থন বা জনগণের যে মনস্তাত্ত্বিক চিন্তাধারা, সেটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং বর্তমান সময়ে জনগণের এই মনস্তত্ত্ব বা জনগণের এই মানসিক পরিবর্তন, চিন্তাশীল জগৎকে নিয়ন্ত্রণ করার একটি মুখ্য মাধ্যম হচ্ছে কিন্তু আমাদের এই মাল্টিমিডিয়া জগৎ। এবং এই মাল্টিমিডিয়ার দক্ষ ব্যবহার কিন্তু আওয়ামী লীগ করে যাচ্ছে। এখান থেকে আপনারা দেখবেন প্রতিনিয়ত কিন্তু মানুষের মনের মধ্যে একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন আসছে। তাছাড়া দেশের নানাবিধ সংকটের কথা বিভিন্ন আলোচনায় বিভিন্নভাবে কিন্তু আমরা উপস্থাপন করে থাকি। এগুলো কিন্তু ঢালাও ভাবে আওয়ামী লীগের লোকজন প্রচার করছে। এবং এই প্রচার প্রচারণা এবং সরকারের ভুল চাল দিন শেষে কিন্তু আমি মনে করি আওয়ামী লীগের লাভের পাল্লাটাই ভারী করছে। এবং সরকার যে চাল দিচ্ছে, সেটা যে দিন শেষে তাদের জন্য বুমেরাং হয়ে ফিরে আসবে না, এটা কিন্তু বলা খুবই মুশকিল। আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন।
আর হ্যাঁ, এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মন্তব্য আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। আল্লাহ হাফেজ।